যে কোনো ধরনের সার্জারি হওয়ার পরবর্তী সময়টাতে রোগীর মধ্যে কিছুটা ভয় বা শঙ্কা থাকে যে অপারেশনের জন্য যে পেইনটা হচ্ছে সেটা আসলে কত দিনে ভালো হবে, সেটাকে কিভাবে আমি নিয়ন্ত্রণ করতে পারি বা ডাক্তারি বা কিভাবে আসলে এটার ব্যবস্থাপনাটা করতে পারবে। দর্শক, আজ আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTVর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সার্জারি রিলেটেড পেইন, কারণ নিয়ন্ত্রণ ও নিরাপদ ব্যবস্থাপনা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মনিফা নাজ ফাতমা, কনসালটেন্ট অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। যেটি প্রথমেই বলছিলাম আমাদের অনুষ্ঠানের শুরুতে যে কোনো ধরনের যখন সার্জারি হয় তখন কিন্তু রোগীর মধ্যে সার্জারির আগে এবং সার্জারির পরবর্তী সময়টাতে একটা ভয় কাজ করে। সার্জারির জন্য যে আমার পেইনটা সেটা আসলে কতক্ষণ থাকতে পারে, আমি কবে থেকে কখন থেকে আমি স্বাভাবিক হাঁটা চলা মুভমেন্ট আমি করতে পারবো? ধন্যবাদ। আসলে এটা একটা কঠিন কোয়েশ্চেন রোগীদের কাছে। বেসিক্যালি মানে তারা এটা নিয়েই চিন্তিত থাকে যে অপারেশনের পরবর্তী পেইনটা আমি কতটুকু সহ্য করতে পারবো, আমি এটা নিতে পারবো কিনা, বা আমার ওষুধ দিয়ে কাজ হবে কিনা। তো এটা নিয়ে অনেক কিছুই আছে। তো প্রথমত যেটা বলতে চাই, সার্জারি রিলেটেড যে পেইনটা হয় এটা কেন হচ্ছে। আমাদের অপারেশনের কারণে আমাদের শরীরের চামড়া কাটছি, আমরা রক্তনালী কাটছি, আমরা ওখানকার যে কোষ বা টিস্যু যেটাকে বলি ওটা কাটছে, নার্ভ ইনজুরি হচ্ছে, যার জন্যই কিন্তু পেইনটা হচ্ছে। আর এই পেইনটা ডিপেন্ড করে যে কতক্ষণ থাকার ব্যাপার, সেটা ডিপেন্ড করে সার্জারিটা কতটুক, একটা মাইনর সার্জারি বা ছোট সার্জারি আর একটা মেজর সার্জারি বা বড় সার্জারি। সো সেটার উপর ডিপেন্ড করেই আমরা পেইন ম্যানেজমেন্টটা করে থাকি। আচ্ছা, আমরা তো সাধারণত জানি যে কোনো ধরনের ট্রিটমেন্ট বা সার্জারি করার পূর্বে রোগীদেরকে কিন্তু প্রি কাউন্সেলিং করা হয়। তো যেই সার্জারিটা সেই রোগীর জন্য করা হবে তার সম্পর্কে কি কাউন্সেলিংটা করাটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার কাছে বলে মনে হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ সে কোন অপারেশনে যাবে, তার কি আমরা অপারেশন করব, তাকে যদি জিনিসটা আমি না বুঝাই তাহলে তো সেইটার জিনিসটা সে নিতে পারবে না। কারণ একটা পেশেন্টরা ইউজুয়ালি সাধারণত অপারেশনকে খুব ভয় পায়। তো তাকে যদি আমি কাউন্সেলিং করি, তাকে যদি জিনিসটা বুঝাই যে জিনিসটা এত ভয়ের কিছু না, দেখা যাবে অপারেশন টেবিলে উঠে সে নেমে চলে আসবে। তো তাকে আমাকে আগে কাউন্সেলিং অবশ্যই করতে হবে। নট অনলি কাউন্সেলিং, প্রি অপারেটিভ কিছু চেক আপও করতে হবে যে তার সব কিছু ঠিক আছে কিনা, অপারেশনের জন্য সে প্রস্তুত কিনা, এগুলোকেও আমাকে দেখতে হবে। আমরা যেমন অনেক ক্ষেত্রে দেখেছি যে অপারেশন করার মুহূর্তে রোগীর ব্লাড প্রেশার হাই হয়ে যায়, যেমনটা আপনি বলছিলেন যে অনেক সময় রোগী ভয় করতেই চায় না, সেই দুশ্চিন্তায় কিন্তু তার ব্লাড প্রেশার হাই হয়ে যায়। তো যে এই ধরনের ম্যানেজমেন্টগুলো আপনারা আসলে কিভাবে করে থাকেন? এই জিনিসগুলো যে প্রি অ্যানেস্থেটিক যে চেক আপগুলো আমরা করি, তখনই আমরা আগে দেখি যে পেশেন্টের ডায়াবেটিস, প্রেশার আছে কিনা। যদি পেশেন্ট নন হাইপারটেনসিভ থাকে তো তাহলে সেই ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে কিনা, প্রপারলি ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে কিনা। এবং আমরা মাঝে মাঝে পেশেন্টদের যাতে ওই সময় প্রেশার না বাড়ে তার জন্য আগের রাতে কিছু ওষুধও ইউজ করি যাতে সে ওই সময় কুল থাকে। তাও এমন হয় না যে কখনো যে অপারেশন টেবিলের উপর ওঠার পরে রোগীর প্রেশার বেড়ে গেছে, রোগী কমফোর্ট ফিল করছে না, এই প্রবলেমও আমরা ফেস করি। তো সেই সব ক্ষেত্রে আমরা ডিলে করি অপারেশন, আমরা পেশেন্টকে সেটেল করি, তার প্রেশার কন্ট্রোল করি, তারপর অপারেশন কন্টিনিউ করি। আপনি বলছিলেন যে সার্জারি করার পূর্বে পেশেন্টদের প্রি কাউন্সেলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা আপনারা খুব চমৎকারভাবে করে থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জানি যে কোমরবিডিটি ডিজিজ যাদের রয়েছে, যেমন যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ব্লাড সুগার কন্ট্রোল একটা বিষয় রয়েছে, যারা কিডনি পেশেন্ট তাদের ক্রিয়েটিনিন কন্ট্রোলের একটা বিষয় রয়েছে, তাদেরকে আপনারা আসলে কতদিন আগে থেকে, যেটাকে আমরা বলি প্রি প্রিপারেশন, সেটা কতদিন আগে থেকে আপনারা নেওয়ার জন্য বলে থাকেন? এটা আসলে ডিপেন্ড করে সে কী ধরনের রোগী। যে ডায়াবেটিক আর প্রেশারের রোগী যারা, তাদের 7 থেকে 14 দিনের জন্য আমরা একটা প্রিপারেশন দেই। আর যাদের কিডনি ডিজিজের পেশেন্ট তাদের আমরা মাসখানেকও সময় নেই, অনেক সময় আরও বেশি সময়ও লাগতে পারে, কারণ ক্রিয়েটিনিন লেভেল কিন্তু সহজে ডাউন হয় না, এটা কমতে বেশ সময় লাগে। এবং অনেক সময় দেখা যায় যে ডাউন হয় না, যার ফলবর্তীতে তার অপারেশনও আমাকে ক্যান্সেল করতে হচ্ছে। আচ্ছা, তো এরকম যেমন থাইরয়েড ফাংশন টেস্ট, এটাও আমরা কিন্তু প্রি অপারেটিভ চেক আপের মধ্যে রাখি। থাইরয়েড লেভেলটাও যদি নর্মাল না হয় সেটা হতেও সময় লাগে। সো এইসব ক্ষেত্রে ডিপেন্ড করে যে তার কোমরবিডিটিটা কী ধরনের, সে কার্ডিয়াক পেশেন্ট না ডায়াবেটিক পেশেন্ট না রেনাল ডিজিজের পেশেন্ট, সেটার উপর ডিপেন্ড করে মাসখানেক থেকে নিয়ে
14-15 দিন ডিপেন্ড করে ওভাবেই আমরা এবং ম্যানেজ করি। সেই সাথে কিন্তু আমি আরেকটা বিষয় খেয়াল করেছি যে আপনারা অ্যাজ এ সার্জন কিন্তু অনেক পেশেন্টদেরকে বলে থাকেন যাদের ওভারওয়েট রয়েছে বা ওবেসিটিতে ভুগছে তাদেরকে কিন্তু আপনারা Weight ওজন reduce। কমানোর জন্য মিনিমাম 10 কেজি কমানোর জন্য আপনারা পরামর্শ দিয়ে থাকেন। হ্যাঁ, এটা অবশ্যই পরামর্শ দিয়ে থাকি, কিন্তু এটা আসলে একটা লং টার্ম প্রসেস থাকে। এখন যদি তার অপারেশন খুব ইমার্জেন্সি করতেই হয় তখন আর ওয়েট রিডাকশনের ব্যাপারটা কাজ করে না, সেই ক্ষেত্রে ওই অবস্থায় আমাদের করতে হয়। তবে যেই অপারেশনটা আমি একটু দেরিতে করলে পেশেন্টের কোনো প্রবলেম হবে না, সেটার জন্য আমরা একটু ওয়েট করি এবং পেশেন্টকে বলি আপনি ওজনটা কমায় আসেন। জি, আমরা যেহেতু মেইনলি পেইন নিয়ে কথা বলছিলাম, একটু জানবো যে আপনি বলছিলেন যে কিছু সার্জারি হয় মেজর, কিছু সার্জারি হয় মাইনর। সুতরাং এই মাইনর সার্জারি এবং মেজর সার্জারির আসলে পেইন ইন্টেন্সিটি কি একটু আলাদা? অবশ্যই মাইনর সার্জারি আর মেজর সার্জারির মধ্যে পেইন ইন্টেন্সিটি অনেক ডিফার করে। মাইনর সার্জারি বলতে আমি যদি সহজ বাংলায় বুঝাই, ধরেন আপনার এখানে কেটে গেছে, আপনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন বা একটা ফোড়া হয়েছে সেটাকে আমি অপারেশন করেছি, বা একটা নর্মাল ডেলিভারি প্রসেস, যেহেতু আমি গাইনোকোলজিস্ট আমি ওইটা রিলেটেডই বলি যে একটা নর্মাল ডেলিভারিতেও কিন্তু একটা মাইনর সার্জারি হয়, আমাদের একটা এপিসিওটমি উন্ড হয়, ডেলিভারির ওখানে একটু কাটা হয়। সো দ্যাটস অল আর মাইনর সার্জারি। আর মেজর সার্জারি বলতে আমরা বুঝি যে আমাদের পেট কেটে যে অপারেশনগুলো হচ্ছে, ল্যাপারোটমি হচ্ছে, আমাদের গাইনিতে যে হিস্টেরেক্টমি হচ্ছে, একটা সিজারিয়ান সেকশন হচ্ছে, এগুলো হচ্ছে মেজর সার্জারি। এছাড়া ফ্র্যাকচার যেগুলো হাত পা ভেঙে যাচ্ছে, এগুলোতেও কিন্তু অনেক বড় বড় অপারেশন হচ্ছে। তো এই দুইটাতে অবশ্যই পেইন ইন্টেন্সিটি অনেক ডিফার করে। মাইনর সার্জারির পেইন ইন্টেন্সিটি অনেক ক্ষেত্রে একটু কম থাকে অপারেশনের সময়, কারণ ওখানে একটা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করা হয়, যেটার ইফেক্ট দেখা যায় অনেকক্ষণ থাকে। সো এবং দেখা যায় যে অনেক সময় যে ওই এফেক্ট কম যেতে যেতে তার পেইন রিলিফটাও অনেক কমে যায়, তো তার পরবর্তীতে তার ইন্টেন্সিটিটা অত বেশি থাকে না। কিন্তু মেজর সার্জারির যখনই অ্যানাস্থেশিয়ার এফেক্টটা চলে যাচ্ছে তার সিভিয়ার একটা পেইন হয়, এবং সেইটা কন্ট্রোল করার হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকে। আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে মেজর সার্জারির ক্ষেত্রে অ্যানেস্থেশিয়ার যতক্ষণ রেস্টটা থাকে ততক্ষণ পর্যন্ত রোগী কিছুটা স্বস্তিতে থাকেন, তারপরে কিন্তু সিভিয়ার পেইনটা শুরু হয়। এই পেইন ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করে থাকেন? পেইন কিলার অর সাপোজিটরি, কিভাবে সেটা? হ্যাঁ, অবশ্যই এখানে অনেক ধরনের কিছু ইউজ করা হয়। যখনই পেইন অ্যানাস্থেশিয়ার ইফেক্টটা চলে যাচ্ছে তখনই তার পেইন ফিল করছে, তো এই ক্ষেত্রে আমরা দু ধরনের ড্রাগ ইউজ করি, একটা হচ্ছে ওপিওয়েডস আর একটা হচ্ছে এনএসএআইডিস। তো এই পেশেন্টের উপর ডিপেন্ড করে আমরা ওষুধগুলো ইউজ করি, কারণ আমি কিডনি পেশেন্টকে সব ওষুধ দিতে পারবো না, ডায়াবেটিক পেশেন্টকে সব ওষুধ দিতে পারবো না। একটা যেমন এখানে আরেকটা ব্যাপার আছে, পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের থাকে তাদেরও এনএসআইডি আমি দিতে পারবো না। আবার আরেকটা ব্যাপার যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, শ্বাসকষ্টের রোগী, তাদের আমি এনএসআইডি ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমার ওপিওয়েডস ইউজ করতে হবে। সো ড্রাগ অফ চয়েসটা আমার তখনই নির্ভর করছে যে পেশেন্টের কী অবস্থা, পেশেন্ট কোন ড্রাগটা নিতে পারবে, সেই হিসাবে আমরা তার পেইনটাকে ম্যানেজ করি। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে নর্মাল পেইন কিলারটা তিনি নিচ্ছেন, কিন্তু এক্সট্রিম লেভেলে বা সিভিয়ার লেভেলে যখন চলে যায় তখন কিন্তু আপনারা 4 আওয়ারলি অর 6 আওয়ারলি সাপোজিটরি আপনারা ইউজ করার কথা বলে থাকেন। সাপোজিটরি যদি কেউ ইউজ করে থাকেন সেটা আসলে কত দিন পর্যন্ত তিনি করতে পারেন? সাপোজিটরি ইউজ করাটা হচ্ছে পেশেন্টের উপরে নির্ভর করে, এটাও সবকিছু আসলে পেশেন্টের সাথেই রিলেটেড। অনেকে কিন্তু এটার মিস ইউজটাও করে থাকে, করে বুঝে না বা ঠিকমতো আমরা যেভাবে ডোজিংটা দিয়ে দিই সেভাবে নেয় না। তো আমরা ইউজুয়ালি যেটা করি, এই টাওয়েলডিটা প্রথমে বলে থাকি যে প্রথম 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত আমরা বলি 8 আওয়ারলি, মানে 8 ঘন্টা পরপর ইউজ করার জন্য। তারপরে যদি পেশেন্টের ইন্টেন্সিটি কমে যায় তাহলে আমরা সেটাকে ডোজটাকে ম্যানেজ করি। তবে আমরা লং টার্ম ইউজ করার ক্ষেত্রে পেশেন্টের অন্যান্য জিনিসগুলোকেও খেয়াল করব, যে পেশেন্টের ওই বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক প্রবলেম থাকবে তাদের অনেক সময় অনেক দিন লং টার্ম ইউজ করবো না, কিডনি পেশেন্টদের অনেক লং টার্ম ইউজ করবো না, তো সেটাও ডিপেন্ড করছে। তো সাপোজিটরি ইউজ করাটা আসলে অন্যান্য ওষুধের থেকে অনেক সেফার। হ্যাঁ, তো আমরা এটাই বেশি প্রেসক্রাইব করি। আচ্ছা, যেমনটা আপনি বলছিলেন যে গ্যাস্ট্রিকের পেশেন্ট যারা রয়েছে, লিভার ডিজিজের পেশেন্ট যারা রয়েছে, তাদের ক্ষেত্রে পেইন কিলার আপনারা খুব বুঝেই ওভাবে প্রেসক্রাইব করেন এবং রোগীদেরকেও আপনারা বলেন যে সচেতনভাবে ব্যবহার করার জন্য। তারপরেও কিন্তু দেখা যায় অনেকে সেই বিষয়টা কিন্তু ম্যানেজ করতে পারছে না স্বাভাবিক। এক্ষেত্রে আসলে জটিলতা কি হতে পারে? জটিলতার ক্ষেত্রে যেমন গ্যাস্ট্রিকের পেশেন্টদের এনএসআইডি যদি খুব বেশি ওভারডোজ ইউজ হয় তাহলে গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ওখানে ইন্টারগ্যাস্ট্রিক ব্লিডিং হতে পারে, ইভেন পারফোরেশনে যে স্টমাক ফুটা হয়ে যাওয়া যেটাকে আমরা বলি, সেই প্রবলেমও হতে পারে, এবং এটা খুবই একটা ইমার্জেন্সি কন্ডিশন। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন কিডনি ডিজিজের ক্ষেত্রেও আমরা অনেক বেশি ইউজ করতে পারবো না। আর তারপরে এনএসআইডি যেমন প্যারাসিটামলও কিন্তু একটা এনএসআইডির মধ্যে পড়ে, যে আমরা না মানে যে নর্মাল প্যারাসিটামলগুলো খাচ্ছি, তো এটা আবার লিভার ডিজিজের পেশেন্টদেরকেও আমি দিতে পারবো না। সো আমরা পেশেন্টদেরকে বুঝাই দিব, কিন্তু সমস্যা হচ্ছে কি পেশেন্ট অনেক সময় আমাদের প্রেসক্রাইব করা জিনিসগুলো মানতে চায় না। এখন
তার ব্যথা হলো, সে হয়তো 8 ঘন্টা আগে একটা সাপোজিটরি নিয়েছে, বা সেই টাইমটা সে দেখেনি, 4 ঘন্টা আগে নিয়েছে, সে আবার দেখে 4 ঘন্টা পরে নিয়ে নিচ্ছে। তো ওরা যখন আমাদের প্রেসক্রিপশনটা ফলো না করে তখনই তারা আসলে প্রবলেমসগুলো ফেস করে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আপনারা ডাক্তাররা কিন্তু পরামর্শ দিয়ে থাকেন যে যে কোনো ধরনের পেইন কিলার খাওয়ার পূর্বে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খাওয়ার জন্য, তাহলে ক্ষতিটা কম হবে, কিডনির ক্ষতি কম হবে। এই বিষয়টা একটু যদি বিস্তারিত বলতে, কারণ এই বিষয়ে না অনেকের কিছু মিসকনসেপশন রয়েছে। এনএসআইডি ইউজুয়ালি গ্যাস্ট্রিক ইরিটেশন করে, মানে আমাদের স্টমাকের উপর একটা তার এফেক্ট আছে। সো আমরা সাধারণত বলি যে সেটা ভরা পেটে খাওয়ার জন্য। তো যখন অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশনে হ্যাঁ তখন আমরা গ্যাস্ট্রিকের ইউজ করে, তো গ্যাস্ট্রিকের ওষুধ খেতে বলি, ঠিক আছে। কিন্তু অনেক সময় যেটা হয় যে আমরা এইসব ক্ষেত্রে যাদের গ্যাস্ট্রিক ইরিটেশনের প্রবলেম বেশি থাকে তাদের ক্ষেত্রে সাপোজিটরিটা বেশি ইউজ করি, কারণ তখন সেটা আর আমাকে স্টমাক দিয়ে যাচ্ছে না, সেটা তখন অ্যাবজর্ব হচ্ছে আমাদের ব্লাড ভেসেল দিয়ে, যার জন্য তখন আর গ্যাস্ট্রিকের প্রবলেমটা খুব একটা হয় না। আচ্ছা, অনেক সময় অনেকে কিন্তু ঘরোয়া পদ্ধতি হিসেবে মানে পেইনটাকে ম্যানেজ করার জন্য কিন্তু গরম শেক, ঠান্ডা শেক নিয়ে থাকে। সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, মানে সায়েন্টিফিক্যালি এটা আসলে অ্যাকসেপ্টেড কিনা? এইটা আসলে আমরা ওভাবে আমাদের প্রেসক্রিপশনে কখনো থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন গরম ছেকের কথা আমরা বলি, তা হচ্ছে ওই জায়গার ভাস্কুলারিটি বাড়ায়। কারণ একটা জায়গা যখন হিলিং প্রসেসে যায়, মানে যখন একটা অপারেশনের পরে বা কাটা জায়গা বা ব্যথা পাওয়ার কোনো জায়গায় যখন আমার ওই জায়গাটার ব্লাড সার্কুলেশনটা যদি ঠিক না থাকে তখন কিন্তু ওই জায়গার হিলিং হবে না, মানে ওটা প্রপারলি শুকাবে না। সো সেই ক্ষেত্রে যদি আমি গরম ছেক দিই, গরম ছেকটা কিন্তু ওই জায়গার ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট করে, মানে রক্তনালীগুলোকে প্রশস্ত করবে, সার্কুলেশন বাড়বে, সো ওখানকার হিলিংটা ভালো হবে। আচ্ছা, এক্ষেত্রে যেমন অনেক অর্থোপেডিক্সের ডক্টররা কিন্তু বলে থাকেন যখন কোনো ব্যথা পাবে তখন যেন গরম শেক না দিয়ে ঠান্ডা শেক দেওয়া হয়। গাইনোকোলজিস্ট আপনি সাধারণত পরামর্শ দিচ্ছেন এখন যে গরম শেকটা সেক্ষেত্রে ভালো কাজ করে। আসলে রোগ অনুযায়ী, সমস্যা অনুযায়ী এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের। ঠান্ডার ব্যাপারটাও আছে, যেমন ধরেন আপনি এখন এখানে ব্যথা পেলেন, অনেক জোর একটা ব্যথা গেলেন, তো ব্যথা পাওয়ার ফলে এখন উপরে হয়তো আপনার চামড়া কাটেনি, কিন্তু আপনার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, যে ফুলে যায়, নীল হয়ে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে যদি আমি গরম সেক দিই তখন কিন্তু আমার ব্লাড ভেসেল আরও ডাইলেট হবে, আমার ব্লিডিং ওখানে বেশি হবে। সেই ক্ষেত্রে আমি ঠান্ডা ছেকের কথা বলবো। তাহলে কি করবে, সে উল্টা কাজটা করবে, সে রক্তনালীকে মানে কনস্ট্রেট করবে, সেখানে সাপ্লাইটাকে কমায় দিবে। সেই ক্ষেত্রে আর ওই ফোলা জিনিসটা তার হবে না। গরম শেক আর ঠান্ডা শেকের যে রোল নাই তা না, কিন্তু আসলে মেডিকেলি আমরা অতটা ইউজ করি না, এটা হয়তো ঘরোয়া পদ্ধতিতে সবাই ইউজ করে থাকে। আমরা আসলে দর্শক যে প্রশ্নগুলো জানতে চাই সেই প্রশ্নগুলো আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। অনেকে কিন্তু ময়েস্ট হিট সম্পর্কেও আমাদেরকে প্রশ্ন করে থাকে, সেটা যদি বলতেন যে ময়েস্ট হিটটাও তো আসলে কতটুকু উপকারী হতে পারে, সেই বিষয়টা আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। যেটি আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে দর্শকরা অনেক সময় জানতে চায় আমাদের কাছে যে ময়েস্ট হিটটা আসলে কতটুকু জরুরি স্বাস্থ্যের জন্য, যেমন ঠান্ডা গরম মিক্স করে দেওয়াটা। এটাও ডিপেন্ড করে হচ্ছে, আসলে আমি গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান বা গাইনোকোলজিস্ট, আমার ইউজটা এটাতে খুবই কম। এটা আসলে অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট যারা, তারা খুব বেশি ইউজ করে, কারণ ওই সব ক্ষেত্রে তাদের ওই জায়গার ফোলা বা ওই জায়গার ঘা শুকানো বা ওই জায়গার ব্যথাটা প্রশমন করার জন্য তারা ওই ময়েস্ট হিট হয়তো ইউজ করে থাকে। আমাদের ডিপার্টমেন্টে আসলে এই ইউজটা একেবারেই কম, নাই বলতে গেলে। আচ্ছা, একটু আপনার কাছে এখন জানবো যে ডে কেয়ার সার্জারি যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে সাধারণত আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম থাকে, বা বাড়িতে যে রোগী কী ধরনের ম্যানেজমেন্টটা করবেন? কেননা অনেক সময় দেখা যায় যে ডে কেয়ার সার্ভিস নেওয়ার পর রোগী মনে করেন যে বাড়িতে যে আমি তো সুস্থ, একদিনই আমাকে হসপিটাল রিলিজ দিয়ে দিয়েছে, সুতরাং আমাকে খুব একটা ম্যানেজমেন্টের দিকে যেতে হবে না, শুধুমাত্র ঔষধ খেলে চলবে। তাদের প্রতি আপনার পরামর্শ কি? এখানে ব্যাপারটা হচ্ছে ডে কেয়ার সার্জারিটা কি, আসলে ডে কেয়ার সার্জারিটা হচ্ছে যে এই অপারেশনগুলো খুবই ছোট, হাসপাতালে রুগী যাবে, তার অপারেশন হবে এবং হয়তো কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা অথবা 24 ঘন্টা পরে তাকে আমরা ছেড়ে দিচ্ছি। সো দ্যাট ইজ ডে কেয়ার সার্জারি। তো এইসব ক্ষেত্রে যে জিনিসটা হয়, রুগীকে আমি বাসায় ছেড়ে দিই ঠিকই, কিন্তু আমি তো একটা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো আমার পরামর্শ হচ্ছে ওই প্রেসক্রিপশনটা ফলো করা, যে ওইটার অ্যান্টিবায়োটিক্স যদি থাকে সেটাও সে প্রপারলি খাবে, পেইন কিলারটাকে সে প্রপারলি খাবে। অনেক সময় রুগীরা যে কাজটা করে, ব্যথা কমে গেছে ওষুধ খায় না, কিন্তু এটা আসলে করা উচিত না, কারণ পরবর্তী ব্যথাটা তার যখন হবে তখন এত তীব্র হবে যে সেটা তখন আর ওই ওষুধে কাজ হবে না।
আর দ্বিতীয় কথাটা ফলো আপটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। এখন তাকে আমি যখন বলে দিব 3 দিন পরে আমার সাথে দেখা করতে, তখন অবশ্যই সে 3 দিন পরে যেন দেখা করে। এই জিনিসগুলো তাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এবং এর জন্য তার ফ্যামিলি মেম্বাররাও যেন তাকে ওষুধটা ঠিক মতো দেয়, তার বাকি নিউট্রিশনাল দিকগুলোও খেয়াল করে, হাইজিন মেনটেন করে, এসব খেয়াল করতে হবে। আচ্ছা, আপনি যেহেতু নিউট্রিশনের বিষয়টা নিয়ে আসলেন, সেই জায়গাটা আমার প্রশ্ন হচ্ছে যে খাবারের যে বিষয়টা, যেমন আমরা যতটুকু জানি যে অপারেশন করার আগে আপনারা রোগীদেরকে এনপিও রাখেন, একেবারে মুখে খাওয়া বন্ধ রাখেন, তারপরে লিকুইড, সেমি লিকুইড, এই প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে বা কতটুকু মেনটেন করাটা দরকার রোগীদের জন্য? আচ্ছা, এখানে হ্যাঁ, পেশেন্টকে ডে কেয়ার সার্জারি পেশেন্টদেরকে ইউজুয়ালি অত বেশি না খাওয়ায় রাখা হয় না, কারণ এতই ছোট অপারেশন, ওটা আসলে আমাদের খাবারের সাথে সম্পৃক্ত থাকে না। মেজর অপারেশনগুলোর ক্ষেত্রে আমাদের পরবর্তীতে না খেয়ে থাকার ব্যাপারটা থাকে। তবে এটাও রিলেট করে যে আমি কোনটার অপারেশন করছি। যেমন আমার সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আমরা পাকস্থলী বা অন্ত্রের উপর তেমন কোনো একটা হাত দেই না, যার জন্য দেখা যায় আমরা 24 ঘন্টা পরেই বা অনেক কোনো ক্ষেত্রে 12 ঘন্টা পরেই আমরা মুখে খেতে দিচ্ছি। কিন্তু যেই সব ক্ষেত্রে হ্যান্ডলিং হচ্ছে গাট, মানে যে আমাদের অন্ত্র, স্টমাক, ইন্টেস্টাইন, এগুলো যখন হ্যান্ডলিং হয়, সেই ক্ষেত্রে না খাওয়ার ব্যাপারটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। সেই ক্ষেত্রে ডাইরেক্টলি খাবার দেওয়া হয় না, বা নর্মাল ডায়েটে আমরা আগে যাই না, ফার্স্টে লিকুইড দেই, তারপরে সেটা যদি সে অ্যাবজর্ব করে খেতে কোনো প্রবলেম না হয়, পেট ফুলে না যায়, তখন আস্তে আস্তে সেমি সলিড থেকে নর্মালের দিকে যাই। তো এটাও ডিপেন্ড করছে যে আমার কি অপারেশন হচ্ছে সেটার উপরে। সহজপাচ্য খাবার গ্রহণ করার কথা আপনারা সাজেশন দিয়ে থাকে, এক্ষেত্রে নিশ্চয়ই নিউট্রিশনিস্টের ভূমিকাটা রয়েছে। অবশ্যই নিউট্রিশনিস্টের ভূমিকা অবশ্যই রয়েছে, আর তার সাথে তার মরবিডিটিস যদি থাকে, তাহলে তো নিউট্রিশনিস্ট এগুলো দেখেই তাকে ডায়েটটা সাজেস্ট করবে। এবং ওই যে আপনি প্রথমে বলছিলেন না, মোটা পেশেন্টদের ক্ষেত্রে অপারেশন পরবর্তী মোটা পেশেন্টদের জন্য নিউট্রিশনিস্ট খুব বেশি দরকার, কারণ ওই ফ্যাটের তো আমার উন্ড হিলিং খুব বেশি হ্যাম্পার করে, মানে চর্বির কারণে ঘা শুকাতে অনেক প্রবলেম হয়। এখন নিউট্রিশনিস্ট যখন ড্রাগটা মানে খাবারটা মেনটেন করে দিবে, ওইটার সাথেও সব কিছু রিলেট করবে। তো এখানে নিউট্রিশনিস্টের অনেক বড় ভূমিকা আছে। আচ্ছা, একজন গাইনোকোলজিস্ট হিসেবে তো আপনাকে আসলে বিভিন্ন ধরনের সার্জারি করতে হয়। বাংলাদেশে বর্তমানে আমরা যদি বলি যে ধরনের সার্জারি হচ্ছে, সেগুলো আসলে কতটুকু বিশ্বমানের ওই সেবার সমতুল্য আমরা বলতে পারি? না, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন সব ধরনের সার্জারি হচ্ছে। আমাদের গাইনোকোলজি অবস্টেট্রিক্সের যেমন সিজারিয়ান সেকশন তো একটা নর্মাল প্রসিজার, এছাড়া আমাদের যে জরায়ুর অপারেশনগুলো, ওভারিয়ান টিউমার অপারেশনগুলো, এগুলো আগে যেমন বাইরের দেশে ল্যাপ্রোস্কোপিক্যালি হতো, এখন তো আমাদের ইনভেরিয়েবলি ল্যাপ্রোস্কোপিক্যালি হচ্ছে। সো বলতে গেলে আমরা এখন অনেক আপডেটেড। এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পোস্ট অপারেটিভ সার্জারি পরবর্তী সময়টাতে সেকেন্ডারি ইনফেকশন হয়, কাদের ক্ষেত্রে আসলে এই সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্সেসটা রয়েছে? একটু আগে যে আমি বললাম যে আপনি আমাকে কোয়েশ্চেনটা করেছিলেন যে বাসায় যাওয়ার পরে রোগী কিভাবে ম্যানেজ করবে, এইটা ডিপেন্ড করে ওই বাসায় যাওয়ার পরে ম্যানেজমেন্টের উপর। কারণ একটা পেশেন্ট যতক্ষণ পর্যন্ত বাসায় যাওয়ার উপযোগী না হচ্ছে, আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছাড়ছি না। তা আমি যখন তাকে হাসপাতাল থেকে ছাড়ছি, তার মানে তাকে আমি অতটুক পর্যন্ত সুস্থ করে ছাড়ছি। তারপরে বাসায় যাওয়ার পরে আমি তাকে যে ওষুধ দিচ্ছি, তাকে যে খাবারের নিয়ন্ত্রণ করতে বলছি, তার যে হাইজিন মেনটেন করতে বলছি, এগুলো যদি সে প্রপারলি না করে, তাহলে অবশ্যই তার বোন ইনফেকশন, সেলাইতে ইনফেকশন হওয়ার চান্স থাকে। এবং এইসব ক্ষেত্রে আপনার বাসার নোংরা পরিবেশ, বাসায় রুগীকে অনেক মানুষ দেখতে আসা, এক বিছানায় অনেক মানুষ এসে বসা, যেটা ইউজুয়ালি আমাদের দেশে খুব বেশি হয়, মানে রুগীর ব্যস্ত দেখা যায় যে রুগীর বিছানায় রুগী নাই, অন্য মানুষরাই বেশি বসে থাকছে, এইসব থেকে ইনফেকশনসগুলো বেশি হয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পেইন ম্যানেজমেন্ট নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আমাকে RTVর এখানে আমন্ত্রণ জানাবার জন্য আপনাদেরকে এবং নেভিয়ানকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।